প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা যে শিক্ষার্থী নির্দেশনা নিয়ে গত ক্লাস তোমাদের সাথে আলোচনা হয়েছে তার সমাধান নিয়ে। তাহলে আসো আমরা সমাধান শুরু করি। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে শুরুতে তোমাদের এরকম কথাগুলো থাকবে, তার প্রেক্ষিতে শুরুতেই তোমাদের বাংলায় একটা অনুচ্ছেদ থাকবে। আচ্ছা, এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে কিন্তু বাংলা যাবতীয় প্রশ্ন তোমাদেরকে করা হবে, তাই এই অনুচ্ছেদটা ভালো করে তোমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে। এখানে পরিবেশ দিবসের উপর ভিত্তি করে একটা অনুচ্ছেদ রয়েছে, তার উপর ভিত্তি করে প্রথমেই তোমাদের জোড়ার কাজ রয়েছে। জোড়ার কাজ কি বলেছে দেখো, এই অনুচ্ছেদটা পড়ার পর বলেছে তুমি যে এলাকায় বাস করো সেই এলাকার পরিবেশ কেমন, এর উপর ভিত্তি করে তোমার এলাকার পরিবেশ কি কি কারণে দূষিত হচ্ছে তার একটি তালিকা তৈরি করো। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে পারো। নিচের ছকের মতো একটি ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে একটা তালিকা তৈরি করার কথা বলা হয়েছে যে তোমার পরিবেশ দূষণের কি কি কারণ রয়েছে, এই ছকটা প্রথমেই তোমাদেরকে পূরণ করতে হবে এবং ছকটা এইভাবে তোমাদেরকে খাতায় রাখতে হবে যে আমার এলাকায় পরিবেশ দূষিত হওয়ার কারণ আমার খুঁজে পাওয়া যে সমস্যা সেগুলো লিখবে বাম কলামে এবং বন্ধুর সাথে আলোচনা করার মাধ্যমে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছো সেগুলো লিখতে হবে ডান কলামে। এটার সমাধানটা আসলে আমরা দেখে নিই। খুব সহজ ভাবেই কিন্তু এটা সমাধানটা তোমরা লিখতে পারো। তোমার খুঁজে পাওয়ার সমস্যাগুলো কি কি? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। আর বন্ধুর কাছ থেকে পাওয়া হচ্ছে আলু দূষণ, তাপ দূষণ, জীবনযাত্রার অবহেলা। এইগুলো হচ্ছে খুঁজে পাওয়া হয়েছে, তার একটা তালিকা এভাবে তৈরি করতে হবে। তালিকা তৈরি করা শেষ, তোমাদের কাজ নাম্বার ক শেষ। আচ্ছা, কাজ শেষ হওয়ার পর তোমাদেরকে কাজ খ যেটা বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার তালিকা থেকে একটা বিষয় বাছাই করো, বিষয়টির প্রতিকার নিয়ে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে। এখানে বলেছে কিন্তু দুটি কথোপকথন, দুটি সংক্ষিপ্ত কথোপকথন। কথোপকথন মানে কি? ইংরেজিতে তোমরা যেরকম ডায়লগ শিখেছো বাংলায় সেরকমই, সেটাকে বলা হচ্ছে কথোপকথন। তাহলে কথোপকথনটা কিরকম হবে, কি কি নির্দেশনা রয়েছে দেখো। বলেছে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সী দুজন আলাদা ব্যক্তির সাথে দুটি আলাদা নমুনা লিখতে হবে, দুটি লিখতে হবে। একজনের হচ্ছে বয়োজ্যেষ্ঠের সাথে লিখবে, একজন হচ্ছে সমবয়সীর সাথে লিখবে। সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। সংলাপে ব্যবহৃত ব্যঞ্জনধ্বনির উচ্চারণ খেয়াল রাখতে হবে। এছাড়া বাকি যেসব আলোচনা করা বলা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। তাহলে এর উপর ভিত্তি করে আমরা যদি এখান থেকে বলেছে যে প্রথমে তালিকা থেকে একটা বিষয় বাছাই করতে, তো তোমরা যে তালিকাটি লিখেছো সেখান থেকে ধরে নেই আমরা বায়ু দূষণ এই বিষয়টা বাছাই করে নিই। তার উপর ভিত্তি করে দেখো প্রথমেই একজন বয়োজ্যেষ্ঠের সাথে বায়ু দূষণ নিয়ে কথোপকথন। আচ্ছা, বয়োজ্যেষ্ঠের সাথে কি কথা হচ্ছে? বয়োজ্যেষ্ঠ, তোমার কি খবর বাবা? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? বয়োজ্যেষ্ঠ, আমি ভালো আছি, তবে সাম্প্রতিক সময়ে বায়ু দূষণ নিয়ে বেশ চিন্তিত। আমাদের শহরে বাতাস এখন দূষিত হয়ে আছে। হ্যাঁ দাদা, বায়ু দূষণ সত্যি বড় একটা বড় সমস্যা। এই দূষণের কারণে আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক বলেছো। আমি ছোটবেলায় যখন ছিলাম তখন এমন সমস্যা ছিল না, কিন্তু এখন গাড়ি, ফ্যাক্টরি এবং অন্যান্য কলকারখানা থেকে নির্গত ধোঁয়া আমাদের বাতাসকে দূষিত করছে। সত্যি কথা দাদা, এছাড়াও বায়ু দূষণের কারণে পরিবেশেও অনেক ক্ষতি হচ্ছে। গাছপালা মরে যাচ্ছে, পানিও দূষিত হচ্ছে। হ্যাঁ, আমাদের উচিত পরিবেশের যত্ন নেওয়া। আমরা সবাই যদি ছোট ছোট কাজ করি, যেমন গাছ লাগানো, গাড়ির ব্যবহার কমানো, তবে আমরা কিছুটা হলেও বায়ু দূষণ কমাতে পারি। একদম ঠিক বলেছেন দাদা, আমি নিজেও চেষ্টা করব পরিবেশের যত্ন নিতে। এই ভালো বাবা, আমাদের এই সবাইকে সচেতন হতে হবে, তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো পরিবেশ রেখে যেতে পারবো। এটা ছিল কি বয়োজ্যেষ্ঠের সঙ্গে কথোপকথন। এরপর দেখো একজন সমবয়সের সাথে বায়ু দূষণ নিয়ে কথোপকথনটা কিরকম হবে। আচ্ছা, তুমি এখানে তুমি না লিখে আসলে আমি হবে, এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি তুমি বলেছি। কি খবর, কেমন আছিস? বন্ধুর সাথে কথা হচ্ছে, তাহলে বন্ধু বলছে ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো, তবে বায়ু দূষণ নিয়ে বেশ চিন্তায় আছি। হ্যাঁ, আমিও দেখছি শহরের বাতাস দিন দিন দূষিত হচ্ছে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। একদম ঠিক, আমাদের পরিবেশের যত্ন নেওয়া খুবই জরুরি।
হ্যাঁ, ছোট ছোট কাজ যেমন গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, এইসব করলে কিছুটা হলেও সাহায্য হবে। ঠিক বলেছিস, আমরা সবাই মিলে চেষ্টা করলে অনেক পরিবর্তন আনতে পারি। হ্যাঁ, চল সবাই মিলে চেষ্টা করি। এই ছিল হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা সমবয়সের সাথে বায়ু দূষণ নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম একটা কথোপকথন তোমরা নিজেরাও কিন্তু খুব সহজেই চাইলে প্রস্তুত করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজে খ যে কথোপকথন তৈরি করার ব্যাপারটি রয়েছে সেটা আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে। এরপর আমরা একটু দেখে নিই পরবর্তীতে কি রয়েছে। পরবর্তীতে ক নম্বরে বলেছে এই যে কথোপকথনটি হলো, এখান থেকে দুটি সমুচ্চারিত ভিন্ন শব্দ অর্থ সহ লিখে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই কথোপকথন থেকে আসলে দুটি শব্দ আমি এখান থেকে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। যেমন এখানে কিন্তু বায়ু শব্দটা আছে, তো এখানে আমরা লিখবো এরকম একটা ছক খাতায় আঁকতে হবে। এখানে আমরা লিখতে পারি বায়ু এবং আয়ু। বায়ু আর আয়ু কিন্তু উচ্চারণটা কাছাকাছি কিন্তু অর্থ ভিন্ন। বায়ু মানে হচ্ছে হাওয়া আর আয়ু মানে কি বয়স, তাই না? আচ্ছা, এরপর দেখো এছাড়াও কিন্তু আমরা লিখতে পারি দূষিত। দূষিত আর শব্দটা আমরা অনেক পেয়েছি এবং দূষিতর সাথে মিলিয়ে আমরা লিখতে পারি শোষিত। উচ্চারণটা কাছাকাছি হলেও অর্থ ভিন্ন। দূষিত মানে কি নষ্ট হওয়া, আর শোষিত মানে হচ্ছে শোষণ হওয়া। এইভাবে তোমাদেরকে ছকটা পূরণ করতে হবে। তাহলে এই গেল আমাদের কাজ নাম্বার গ। এরপর দ্বিতীয় কাজ নাম্বার 2 কি বলেছে একটু দেখো। গাছ লাগাবার উপকারিতা বিষয়টি নিয়ে 150 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং লেখার সময় কি খেয়াল রাখতে হবে, লেখার সময় যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে, 2 নম্বর শব্দ দিত ব্যবহার করতে থাকে। তাহলে তোমাদের জন্য একটা অনুচ্ছেদ এখানে তৈরি করেছি, দেখো। গাছ লাগানো একটি মহৎ কাজ। গাছ আমাদের জীবনযাত্রা এবং পরিবেশের জন্য অপরিহার্য। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে, যা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত জরুরি। গাছপালা মাটির ক্ষয় রোধ করে এবং বন্যার ঝুঁকি কমায়। এছাড়া গাছ ছায়া প্রদান করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা আমাদের দৈনন্দিন জীবনকে স্বস্তিদায়ক করে তোলে। গাছ লাগানো পরিবেশ রক্ষার একটি সহজ ও কার্যকর পদ্ধতি। গাছপালা জৈব পদার্থের পুনঃচক্রায়ন করে এবং পুষ্টিগুণ বাড়ায়। গাছপালা দ্বারা সৃষ্ট সবুজায়ন শহরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করে। তাই আমাদের সকলের উচিত আরো বেশি বেশি গাছ লাগানো এবং প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া। গাছপালা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তাই এদের রক্ষায় আমাদের সচেষ্ট হওয়া উচিত। গাছের যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব। গাছের অভাব প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়, যা আমাদের ক্ষতি করে। তাই আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং পরিবেশকে রক্ষা করি। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো অনুচ্ছেদটা কিরকম হবে। দেখো, তোমাদের এখানে কিন্তু প্রশ্নটা আসলে সরাসরি ভাবে বিষয় না দিয়ে এভাবেও বলতে পারে যে পরিবেশের দূষণের হাত থেকে রক্ষা করার জন্য কোন বিষয় নিয়ে কাজ করা উচিত, সেই বিষয় নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। সেই বিষয় নিয়ে কি হতে পারে, গাছ লাগানো একটা কাজ হতে পারে। তাই এভাবে সরাসরি গাছ লাগানোর উপকারিতা না দিয়ে প্রশ্নটা কিন্তু একটু ঘুরেও আসতে পারে। যেহেতু এটা তোমাদের নমুনা প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে কিন্তু প্রশ্ন ঘুরেও আসতে পারে, আবার সরাসরি আসতে পারে, তবে ঘুরিয়ে আসার সম্ভাবনাই বেশি। এই জায়গায় এইভাবে কথাটি না বলে বলতে পারে যে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন কাজটি করণীয় এবং সেই করণীয় কাজটির বিষয়ে একটি অনুচ্ছেদ লিখো 150 শব্দের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদের তারপরে যাবতীয় প্রশ্নগুলো করা হয়েছে। এরপরে তোমাদের যে প্রশ্নটা করা হয়েছে যে তোমার লেখা থেকে সমাসের মাধ্যমে গঠিত 5টি শব্দ ব্যাস বাক্য সহ লেখো, নিচের ছকের অনুরূপ ছক খাতায় এঁকে করো। আচ্ছা, তাহলে এখানে সমাস সাধিত, আমরা মাত্র যে অনুচ্ছেদটা পড়লাম এখান থেকে 5টা সমাস সাধিত শব্দ খুঁজে বের করতে হবে। তাহলে এই অনুচ্ছেদ থেকে আমরা চলো সমাস সাধিত শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এখানে যেমন দেখো রয়েছে জীবনযাত্রা, এটা কিন্তু একটা সমাস সাধিত শব্দ। এরপরে আমাদের এখান থেকে শ্বাস প্রশ্বাস এই শব্দটাও নিতে পারি। শ্বাস প্রশ্বাস হতে পারে, এটাও কিন্তু একটা সমাস সাধিত শব্দ। শ্বাস এবং প্রশ্বাস দুটোরই কিন্তু আলাদা অর্থ রয়েছে, একসাথে হয়ে একটি শব্দ গঠিত হয়েছে। কার্যকর শব্দটাও একটা সমাস সাধিত শব্দ। এরপরে দেখো আর কি হতে পারে, একটু তোমরা নিজেরাও খুঁজে দেখো। এরপরে দেখো এখান থেকে কিন্তু আমরা আর একটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ শব্দটাও কিন্তু একটা সমাস সাধিত। গুরুত্ব আর পূর্ণ দুইটা কিন্তু আলাদা শব্দ একসাথে হয়ে গুরুত্বপূর্ণ একটি নতুন শব্দ গঠিত হয়েছে। এছাড়া এখানে যত্নশীল হতে পারে। এছাড়া দেখো এখানে আরো অনেকগুলো শব্দ দেখা যাচ্ছে, তবে আমরা একটা এমন শব্দ নিব যার ব্যাস বাক্য তৈরি করা সহজ, কারণ আমাদের কিন্তু ব্যাস বাক্য চেয়েছে। আচ্ছা,
তাহলে আমরা এখান থেকে এই যে তাপমাত্রা শব্দটা নিতে পারি, এটাও কিন্তু একটা সমাসসাধিত শব্দ। তাহলে আমরা কি করব, এই যে আমাদের বাম কলামে সমাসসাধিত শব্দগুলো এক এক করে লিখে ফেলতে হবে। যেমন এখানে লিখবো হচ্ছে জীবনযাত্রা, এটাকে ভাঙলে পাবো কি, জীবন যোগ যাত্রা, যার দুটো অংশেরই অর্থ রয়েছে। এটার ব্যাস বাক্য জীবনের যাত্রা। এরপরে আমরা যে শব্দটা নিতে পারি শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, এটা শ্বাস যোগ প্রশ্বাস, ঠিক আছে। এইটার সমাসসাধিত শব্দ হচ্ছে শ্বাস যোগ প্রশ্বাস, শ্বাস ও প্রশ্বাস। এরপরে আমরা লিখবো কি, তাপমাত্রা, তাপ যোগ মাত্রা, তাপের মাত্রা, তাপের যে মাত্রা বা তাপের মাত্রা, ঠিক আছে। কার্যকর, কার্য যোগ কর, কাজের কাজের যে করণীয় কাজ বা এরকম কিছু একটা, করণীয় কাজ বা এরকম একটা বোঝানো হচ্ছে। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্ব যোগ পূর্ণ, গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এরকমই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো পরেরটাই তোমাদেরকে বলেছে যে এই তোমার লেখা থেকে উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত 5টি শব্দ বের করতে হবে। এখান থেকে আমরা কিন্তু উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত অনেকগুলো শব্দই পাচ্ছি। যেমন দেখো এখানে যদি বলি আমরা সৌন্দর্য, এটা কিন্তু একটা প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে। এরপরে দেখা যায় এখান থেকে আর কি হতে পারে, এরপরে আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি যে অভাব শব্দ, এটাও কিন্তু একটা উপসর্গ সাধিত শব্দ, অ উপসর্গ যুক্ত হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে প্রদান, এই প্রদানটাও কিন্তু হচ্ছে একটা প্রদানটা হচ্ছে একটা উপসর্গ সাধিত শব্দ। দৈনন্দিন, এটা কিন্তু প্রত্যয়, ঠিক আছে। এই ধরনের শব্দগুলো আমরা নিয়ে তাহলে চলো আমরা লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি অভাব, ভাঙলে কি হবে, অ যোগ ভাব, এটা উপসর্গ, এখানে আমরা লিখবো হচ্ছে উপসর্গ। এরপর অভাবের পর আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে প্রদান, এটাও হচ্ছে উপসর্গ, প্র যোগ দান, এটাও উপসর্গ। তারপর আমরা এখান থেকে বের করে লিখতে পারি হচ্ছে দৈনন্দিন, দৈনন্দিন শব্দটা আমরা লিখতে পারি। দৈনন্দিন ছাড়া আসলে দৈনন্দিনটা ভাঙাটা তোমাদের জন্য কঠিন। এখানে আমরা দৈনন্দিনের বদলে লিখতে পারি হচ্ছে দায়িত্ব বা কর্তব্য। এখানে যে কর্তব্য শব্দটা রয়েছে সেটা আমরা নিতে পারি ক্রি যোগ তব্য, এটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। এরপরে সৌন্দর্য, সুন্দর যোগ জ, এটাও হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। তো এরকম করে আমরা 5টা শব্দ এখান থেকে নিয়ে সেটা আমরা লিখতে পারি। এছাড়া ধরো আরো নিতে পারি শোষিত, শোষণ যোগ ইত, এটাও কিন্তু প্রত্যয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জন্য তোমাদেরকে সমাস উপসর্গ প্রত্যয় এই পরিচ্ছেদগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবং সর্বশেষ রয়েছে যে তোমার লেখা থেকে 3টি শব্দদিত শব্দ লিখো এবং শব্দগুলো দিয়ে বাক্য ব্যবহার করো। এখান থেকে কিন্তু আসলে আমরা অনেকগুলো শব্দদিত শব্দ পাই, তার মধ্যে থেকে 3টা যদি লিখতে হয়, দেখো এখানে বেশি বেশি শব্দটা রয়েছে, এটা কিন্তু একটা শব্দদিত শব্দ, বেশি বেশি। তাহলে এই বেশি বেশি শব্দটা নিয়ে আমরা কিন্তু এই যে এটাই লিখতে পারি যে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, আমরা এখানে লিখতে পারি বেশি বেশি। এরপরে গাছপালা শব্দটা আমরা অনেকবার পেয়েছি, গাছপালা, এটাও কিন্তু একটা শব্দদিত শব্দ। এরপরে এখানে রয়েছে যে যত্নটত্ন, যত্নটত্নও কিন্তু একটা শব্দদিত শব্দ, যত্নটত্ন, এটাও একটা শব্দদিত, যে আমাদের পরিবেশের প্রতি আমাদের গাছের যত্নটত্ন নেওয়া উচিত।
তো এইভাবে কিন্তু তোমাদের নমুনা প্রশ্নটা হবে এবং সেই সমাধানটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর তোমাদের দলগত কাজ, সেই দলগত কাজটা তোমরা দলীয় ভাবে করবে। তবে নমুনা প্রশ্নের এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নের মতো এভাবেই কিন্তু তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা বা মূল্যায়নটা সেখানে নির্দেশনা এরকমই থাকবে, প্রশ্নটা এরকমই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। পরবর্তী নির্দেশনা তোমরা সেখানে ফাইনালটা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। তারপরে যদি তোমাদের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, সেটা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।